মিডল ক্লাস, এই মিডল ক্লাস সমাজটাকে টিকিয়ে রাখে। আপার ক্লাস আর লোয়ার ক্লাসের মধ্যে যে একটা সংযোগ স্থাপন করে এই সমাজকে মূল্যবোধের দিক থেকে, সততার দিক থেকে, অবক্ষয়ের দিক থেকে বাঁচিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়, এই সমাজকে যারা মূলত ওন করে তারাই মিডল ক্লাস। মিডল ক্লাসের সম্মান অত্যন্ত প্রবল, তারা না খেয়ে মরলেও সম্মান হারাতে চায় না। আর সেজন্য যে সমাজে মিডল ক্লাসের সংখ্যা কমতে থাকে সেই সমাজ ক্ষয়িষ্ণু সমাজে রূপান্তরিত হয়। আমাদের দেশেও দেখবেন যে মিডল ক্লাস কিন্তু কমে যাচ্ছে, হয় আপার ক্লাস না হয় লোয়ার ক্লাস। সেতু বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। তবে মিডল ক্লাসের কিন্তু আর্থিক টানাপোড়েন কখনো শেষ হয় না। দেখবেন যে মাসের শেষ না হতেই পকেট ফাঁকা, ইলেকট্রিক বিল কিভাবে দিতে হবে, ইউটিলিটিসগুলো সব কিভাবে পরিশোধ করতে হবে সেটা নিয়ে একটা টেনশন। তারপরে কখনো কখনো এমনও মনে হওয়া যে যদি মাসে 2 বার বেতন পাওয়া যেত ভালো হতো। তো এই যে আর্থিক টানাপোড়েন, এটা মিডল ক্লাসের নিয়মিত একটা চিত্র। মিডল ক্লাস মূলত র্যাট রেস যেটাকে বলে, ইঁদুর দৌড়, সেই ইঁদুর দৌড়ের একটা ফাঁদে আটকে থাকে। একটা অনুভব থাকে হাতে আছে টাকা, তারপরেও নেই, যা আছে একটু পরে শেষ হয়ে যাবে, আবার সামনের মাসে বেতনের জন্য অপেক্ষা। এই একটা যন্ত্রণা সবসময় তাদেরকে তাড়া করে ফেরে। সব সমাজের মতো আমাদের সমাজেও মধ্যবিত্ত পরিবারগুলোতে ছেলেমেয়েদের শেখানো হয় তাড়াতাড়ি লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পাও। এন্টারপ্রেনারশিপ শেখানো হয় না, এন্টারপ্রেনারশিপকে এনকারেজও করা হয় না। চাকরি নামক এই সোনার হরিণকে ধরতে হবে, এটাই মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় শিশুকাল থেকে। আর এই যে চাকরি নামক সোনার হরিণ ধরা, তারপরে একটা বয়সে যে বিয়ে করা, একসময় যে গাড়ি কেনা, একটা অ্যাপার্টমেন্ট কোনো রকমে কেনা, এই যে স্বপ্নের সীমাবদ্ধতা, এই স্বপ্নের সীমাবদ্ধতাকে পুঁজি করেই মিডল ক্লাস সামনে এগোয়। ফলে র্যাট রেস থেকে বেরোনো তার জীবনে খুব বেশি হয়ে ওঠে না, তার একটা বৃত্তের মধ্যে আটকে থাকে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে মিডল ক্লাস পিপলরা 99% ক্ষেত্রেই তারা কিছু ফিনান্সিয়াল মিস্টেক করে এবং এই মিস্টেকের ধরন একই রকম, এবং এই ভুলগুলো প্রতিনিয়ত করতে করতে তারা নিজেকে একটা ভালনারেবিলিটির দিকে সবসময় এগিয়ে নিচ্ছেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, হয়তো অনেকেই বুঝতে পারবেন নিজেদের ভুলটা কি, আর যদি আগেও বুঝে থাকেন একটু সতর্ক হতে পারবেন এবং নিজের জীবনে নতুন কোনো পদক্ষেপ নিতে পারবেন, যেটা হয়তো এই ফিনান্সিয়াল মিস্টেক থেকে আপনাকে বের করে আনতে পারবে। চলুন আলোচনা শুরু করি। প্রথম ভুল হচ্ছে সমাজের দেখা দেখি লায়াবিলিটি কেনা। অ্যাসেট এবং লায়াবিলিটি নিয়ে আমি আগেও কথা বলেছি। মধ্যবিত্তের সবচেয়ে বড় একটা মানসিক দোদুল্যমানতা থাকে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে, জিনিসটা বুঝতে পারার মধ্যে। ভাড়া বাসায় মিডল ক্লাসের লোকজন থাকতে চান না, যদিও অধিকাংশ ক্ষেত্রে তারা থাকেন, কিন্তু তারা অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট নিয়ে রেডি করে বাকি বড় অংশ লোন নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেলেন। হয়তো তার ইএমআই আসে 70,000 টাকা, কিন্তু ওই অ্যাপার্টমেন্ট ভাড়া দিলে হয়তো সে পায় 20,000 টাকা। এটা একটা প্রতীকী উদাহরণ। তার মানে পকেট থেকে চলে যাচ্ছে 70,000, আপনার পকেটে ঢুকছে 20,000, আর ডাউন পেমেন্টের যে টাকাটা দিয়েছেন সেটা তো বাদই দিলাম। তার মানে আপনার মনে হচ্ছে অ্যাপার্টমেন্টটি হচ্ছে একটা অ্যাসেট, বাট আপনি একটি লায়াবিলিটি কিনেছেন। অ্যাসেট আর লায়াবিলিটির সংজ্ঞা হচ্ছে, অ্যাসেট আপনার পকেটে টাকা ঢুকাবে, লায়াবিলিটি আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে আসবে। অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যে কথা প্রযোজ্য, গাড়ির ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য। এগুলো আপনার খরচকে বাড়িয়ে চলে, আপনার পকেট থেকে বেশি বেশি টাকা বের করে নিয়ে যায়, এবং একসময় আপনি সংসার চালাতে না পেরে আরেকটা লোনের মধ্যে ঢুকে পড়েন, দ্যাট ইজ কল্ড ক্রেডিট কার্ড লোন আর পার্সোনাল লোন, যার আবার প্রতি মাসে ইনস্টলমেন্ট দেয়া লাগে। ফলে আপনার নাভিশ্বাস অবস্থা তৈরি হয়। আপনি অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য বুঝতে শিখুন এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যখন আপনি অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য ভালোভাবে বুঝে যাবেন, তখন আপনি টাকা দিয়ে লায়াবিলিটি কিনবেন না। তার মানে কি আমি আপনার অ্যাপার্টমেন্ট কিনতে নিষেধ করছি, গাড়ি কিনতে নিষেধ করছি? নো। আমি বলছি এমন এক সময় যে আপনি বাড়ি কিনেন, এমন এক সময় যে অ্যাপার্টমেন্ট কিনেন বা গাড়ি কিনেন, যখন আপনার অল্প লোন নিলে আপনি সেটা কিনতে পারবেন, এবং তখন আর সেটা আপনার কাছে লায়াবিলিটি হবে না। তখন প্রকৃত অর্থে লোনগুলো পরিশোধ হয়ে গেলে সেটা আপনার অ্যাসেটে রূপান্তরিত হবে। যে ব্যক্তি ধনী ব্যক্তি, সে ডাউন পেমেন্টের টাকাটা ম্যানেজ করতে পারলেই বিনিয়োগ করবে, সে লায়াবিলিটি কিনবে না। সে রিয়েল এস্টেটে বিনিয়োগ করবে, সে স্টক মার্কেটে বিনিয়োগ করবে, গভর্নমেন্ট বন্ডে বিনিয়োগ করবে, বা কোনো ব্যবসায় বিনিয়োগ করবে। কিন্তু মিডল ক্লাসের লোকজন এই বিনিয়োগগুলোকে ভয় পায় বা বিনিয়োগমুখী নয় মূলত, কারণ ওই এডুকেশন, ফিনান্সিয়াল এডুকেশনটা তাদের মস্তিষ্কে থিতু হতে পারে না। তাছাড়া মিডল ক্লাসের মধ্যে অন্যেরা কি বলবে, অন্যরা কি চোখে দেখবে, এটা খুব তাড়া করে ফিরে। তারপরে আরেকজনের সাথে কম্পেয়ার করার যে প্রবণতা, এটা মিডল ক্লাসের মধ্যে মারাত্মক। একজন 1 লাখ টাকায় কোরবানি দিয়েছে, আমি যদি 80,000 টাকায় কোরবানি দিই, আমার গরুটা যদি ছোট হয় তাহলে আমার মান সম্মান থাকবে কীভাবে? এই সব চোরাবালি যে মিডল ক্লাস আটকে থাকে, এখান থেকে বের হয়ে আসা খুব জরুরি। 2 নম্বর ভুলটা কি? একক আয়ের উপর নির্ভরশীলতা এবং সেভিংস বা জমানোর ভুল ধারণা। মিডল ক্লাস পরিবারগুলোর আরেকটি বড় ভুল হচ্ছে একটি মাত্র আয়ের উপরে নির্ভরশীল হওয়া, এবং যে কোনোভাবে একটা আয়ের পথ তৈরি হয়ে গেলে সেকেন্ড কোনো আয়ের কথা চিন্তাই না করা।
9টা 5টা অফিস, এটা কোনোভাবে চালিয়ে যাওয়া, যে বেতন আসে তার মধ্যে কোনোভাবে টেনে টুনে চলা। আরও যে 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করা যায়, নতুন কোনো ইনকামের ফ্লো তৈরি করা যায়, একটু পরিশ্রম করলে নিজেকে গঠন করা যায়, নিজের স্কিল সেট বাড়ানো যায়, এদিকে ওনাদের খেয়াল খুব বেশি থাকে না। ফলে যদি চাকরিটা চলে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে মিডল ক্লাসের এই সব লোকেরা চরম বিপদের মধ্যে পড়ে যায়। সেখান থেকে উত্তরণ তাদের জন্য এক কথায় অসম্ভব হয়ে যায়। এই যে ভুলটার কথা বললাম, এর পাশাপাশি আরেকটা বড় ভুল হচ্ছে যে ব্যাংকে টাকা সঞ্চয় করা। অনেকেই মনে করেন যে টাকা জমানোই বুঝি ধনী হওয়ার অন্যতম উপায়। এই কথাটা খুব ভুল ধারণা। আমি একটা ভিডিও করেছিলাম যে শুধু যদি আপনি টাকা জমান তাহলে আপনার টাকা কমে যাবে। কিভাবে কমে যাবে? টাকার দুটো ভ্যালু আছে, নমিনাল ভ্যালু এবং রিয়েল ভ্যালু। রিয়েল ভ্যালুটাই হচ্ছে পারচেজিং পাওয়ার। আপনি যদি টাকা সেভ করতে থাকেন 7% 8% রেটে, আর আপনার ইনফ্লেশন যদি 10% বা তার বেশি হয়, তাহলে প্রতি মাসে আপনার টাকা কমে যাবে। নমিনালি পরিমাণগত দিকে হয়তো আপনার টাকা বাড়বে, কিন্তু আপনার টাকার ভ্যালু কমে যাবে। আজকে যে টাকা দিয়ে আপনি 1 কেজি চাল কিনেন, 1 বছর পরে সেই টাকা দিয়ে আপনি 1 কেজি চাল কিনতে পারবেন না, কিছু কম চাল কিনতে হবে, কারণ টাকার ভ্যালু কমে গেছে। তাই এই যে টাকা জমানোর যে ভুল ধারণা, এখান থেকে বেরিয়ে মিডল ক্লাসকে যেটা করা দরকার সেটা হচ্ছে বিনিয়োগে মনোযোগী হওয়া। যে বিনিয়োগ ইনফ্লেশনকে বিট করে আপনাকে আপনার টাকার মূল্য বাড়াতে সহায়তা করে। 3 নম্বর ভুলটা কি? ক্রেডিট কার্ডের যথেচ্ছ ব্যবহার এবং ইএমআই এর ফাঁদে পড়া। আমরা ইদানিং একটা কথা খুব বেশি শুনি, নো কস্ট ইএমআই, মানে যে ইএমআইতে কোনো খরচ লাগবে না, অথবা বাই নাও পে লেটার। ক্রেডিট কার্ড ব্যবহার করেও তাই করি। সিঙ্গার বা অন্যান্য কোম্পানিগুলো থেকে যে ইনস্টলমেন্টে দ্রব্যাদি কেনা হয়, এক্ষেত্রেও তাই, যেটা আমাদের খানিকটা কমফোর্ট দেয় বলে মনে হয়, কিন্তু পকেটটা ফাঁকা করে দেয়। মানে এখন আপনি ভোগ করবেন, পরে পেমেন্ট করবেন, তার মানে ভবিষ্যতের ইনকামকে আপনি বর্তমানে খেয়ে ফেলবেন। এটা মূলত পাশ্চাত্যে খুব বেশি হয়, বাট আমাদের দেশেও এখন সাংঘাতিকভাবে শুরু হয়েছে। ক্রেডিট কার্ড এবং ইএমআইয়ের যে সিস্টেম, এটা আমাদের ভোগ প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে, কারণ ভোগটাকে আমাদের দোরগোড়ায় নিয়ে এসছে, যে আপনি ইজিলি পেতে পারেন, কিন্তু সামনের মাসগুলোতে আর্ন করে, সামনের বছরগুলোতে আর্ন করে এই দায় দেনে আপনি পরিশোধ করবেন, এবং এগুলার রেট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই। তো যেহেতু মধ্যবিত্ত শ্রেণীতে একটা টানাটানির মধ্যে থাকে, ফলে ক্রেডিট কার্ডের এই যে ফাঁদ, এটা থেকে তারা মুক্ত হতে পারে না। বরং 3 ব্যাংক এসে যখন 3টা ক্রেডিট কার্ড দেয়, সবগুলো ক্রেডিট কার্ডই নেয় এবং প্রত্যেকটাই মানে একবার টপ লিমিট পর্যন্ত খরচ করে। তারা মনে করে যে অন্যের কাছে ধার দেনা করার চেয়ে ক্রেডিট কার্ড থেকে ধার দেনা করা ভালো, কিন্তু তারা ভুলে যায় যে এটা রেট অফ ইন্টারেস্ট এবং আদার চার্জ মিলে 35-36% বা তারও বেশি পড়ে যায়। তার মানে যদি আপনি 1 লাখ টাকা ক্রেডিট কার্ডে 1 বছর ঋণ রাখেন, তাহলে আপনাকে পেমেন্ট করতে হয় প্রায় 1,40,000 টাকার কাছাকাছি। যদিও তারা বলবে সুদের হার 18, 19 বা 20%, কিন্তু সব কিছু মিলিয়ে আপনি যখন হিসাব করবেন, দেখবেন যে আপনার মাথা ঘুরে যাচ্ছে। যদি বিশ্বাস না হয়, তাহলে একটা ক্রেডিট কার্ডের 1 বছরের স্টেটমেন্ট নিয়ে প্রত্যেকটা নিটিগ্রিটি দেখেন, তখন আপনার চোখ চড়ক গাছ হয়ে যাবে। তাই মধ্যবিত্ত শ্রেণী যদি ক্রেডিট কার্ডের অপব্যবহার থেকে এবং ইএমআই ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারে সচেতনভাবে, তাহলে তারা একটা ভালো আর্থিক ডিসিশন নিল বলে আমি মনে করব। ভুল নাম্বার 4, নিজের আর্থিক শিক্ষার অভাব এবং বিনিয়োগের প্রতি দারুণ ভয়। মিডল ক্লাস এই শ্রেণীটা যেহেতু সারা জীবন একটা টানাটানির মধ্যে থাকে, তারা অনেকক্ষণ অনেক কিছু ব্যাপারে বিনিয়োগের বিষয়ে বিশেষ করে খুব ভীতু থাকে, যে বিনিয়োগ করব, কি হবে না হবে, বিনিয়োগ করে কি হবে, তারপরে যদি আমার টাকা হারিয়ে যায়। তাছাড়া তাদের ফিনান্সিয়াল এডুকেশন, যেটা বিশেষ করে পার্সোনাল ফাইন্যান্স লিটারেসি, এটা খুবই কম। যখনই আপনার শিক্ষা কম থাকবে, তখন আপনার ডিসিশন নেয়ার শক্তি কমে যাবে, আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন না। আর পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের এই শিক্ষা তো কোথাও শেখাচ্ছে না। ইদানিং না হয় আমরা ইউটিউবে, ফেসবুকে কথা বলছি, কিছু বই লিখছি, কিছুকাল আগেও কিন্তু বাংলাদেশে এটা কিছুই ছিল না। বোধ করি আমি প্রথম পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমাদের দেশে কথা বলা শুরু করেছি, এবং বই লিখেছি দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, দ্য নিটি-গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ, আমি কি 1 কাপ কফিও খাবো না, প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এরকম অনেকগুলো বই। তো মিডল ক্লাস দেখবেন 9টা 5টা অফিস করলো, করার পরে যে একটু নিজেকে প্রশিক্ষিত করবে, একটা বই পড়বে, ইচ্ছে করে না, শরীরে শক্তি নেই, মন চায় না, কমফোর্ট জোনে আটকা। তো এইসব কারণে এই ট্র্যাপ থেকে সে বেরোতে পারে না, এবং তারা না পারে নিজের জীবন আর্থিকভাবে গোছাতে, না পারে বিনিয়োগের ইনস্ট্রুমেন্টগুলোতে মনোসংযোগ করতে। এই যে শেয়ার মার্কেট আছে, মিউচুয়াল ফান্ড আছে, গভর্নমেন্ট বন্ড আছে, ব্যবসা আছে, ল্যান্ডে ইনভেস্টমেন্ট আছে, শেয়ার অ্যাপার্টমেন্টে ইনভেস্টমেন্ট আছে, যেটা আমরা এখন করছি, তারপরে বিভিন্ন স্কিল সেট অর্জন করে সেখানে আয়ের সুযোগ আছে, এইগুলো এদের মাথায় ঠিকঠাক মতো ঢুকে না। কিন্তু যদি এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হয়ে আসতে হয়, বিশেষ করে আর্থিক ট্র্যাপ থেকে, তাহলে এগুলো মাথার মধ্যে আনতে হবে, এবং ভিতরে স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্ন পূরণের জন্য তাড়না থাকতে হবে, পরিশ্রম করতে হবে। 5 নম্বর ভুল হচ্ছে এমার্জেন্সি ফান্ড বা আপৎকালীন অর্থ না থাকা এবং লাইফ ইন্স্যুরেন্স না থাকা। এই যে আমার 5টা ভুলের মধ্যে শেষ যে ভুলটা, এটা মারাত্মক একটা ভুল। এমার্জেন্সি ফান্ড না থাকা, আবার লাইফ ইন্স্যুরেন্স না থাকা।
অধিকাংশ মিডল ক্লাস ফ্যামিলি নিম্ন মিডল ক্লাসে নেমে যায় ইমার্জেন্সি ফান্ড না থাকার কারণে। এটা কিন্তু ডেঞ্জারাস, অনেকে চিন্তাই করে না। কেন? কারণ হচ্ছে যদি তার চাকরিটা চলে যায় বা যিনি আর্নিং পার্সন তিনি যদি মারাত্মক সিক হয়ে যান, তাহলে তার আয় বন্ধ হয়ে যায়। ইমার্জেন্সি ফান্ড না থাকলে তখন তারা চলবে কিভাবে? করোনার সময় দেখা গেছে যে 10 লাখ টাকা বেতন, কিন্তু 3 মাস কাজ না করতে পারার কারণে সংসার চলতে কষ্ট হচ্ছে। তার মানে আর্থিক ব্যাপারে পিওরলি ইনডিসিপ্লিনড এবং আর্থিক শিক্ষাটা নেই। আর সবচেয়ে বড় কথা, ইমার্জেন্সি ফান্ড তৈরি করা হয়নি। বিপদে আপনার ইমার্জেন্সি ফান্ড আপনাকে রক্ষা কবচ হিসেবে কাজ করে, আপনাকে রক্ষা করে আর্থিক দুর্গতি থেকে। যখন ইমার্জেন্সি ফান্ড থাকছে না, তখন সেই দুর্গতি থেকে রক্ষা করা যাচ্ছে না। ফলে আপনি যদি কোনো বিনিয়োগ থাকে বা কোনো সেভিংস থাকে, সেটা ভাঙবেন প্রথমে। তারপর যদি না কুলায়, তাহলে আপনার ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করতে আপনি বাধ্য হবেন। আপনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেই অ্যাপার্টমেন্ট বিক্রি করতে বাধ্য হবেন। ধার দেনা হয়ে যাবেন, আত্মীয় স্বজনের কাছে চাবেন, যদি না পান তখন বড় ক্ষতি হবে আপনার। আর লাইফ ইন্স্যুরেন্স এটা খুব দরকারি। অনেকে মনে করে যে এটা ভালো ইনভেস্টমেন্ট নয়। আমি বলি যে লাইফ ইন্স্যুরেন্স ইজ নট এ গুড ইনভেস্টমেন্ট ভেহিকল। এটা হচ্ছে আপনার সুরক্ষার জন্য। আপনি যদি বিপদে পড়েন, আপনি যদি মারা যান, তাহলে আপনার পরিবার এই টাকা দিয়ে চলতে পারবে। এই জন্য একটা রক্ষা কবচ তৈরি করা। সো ইমার্জেন্সি ফান্ড যেমন আপনাকে হেল্প করছে টু সার্ভাইভ ইন ইউর ব্যাড ডেজ, পাশাপাশি ইন্স্যুরেন্সও, লাইফ ইন্স্যুরেন্স বিশেষ করে, ইট ইজ হেল্পিং ইউ টু সার্ভাইভ ইন ইউর ব্যাড ডেজ। এটা ছাতার মতো আপনার জীবনে কাজে লাগে। সুতরাং আপনি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। আমি মনে করি সেভিংস বিনিয়োগ করার আগেই ইমার্জেন্সি ফান্ড বিল্ড করে ফেলা দরকার। ঋণ থেকে মুক্ত হওয়া দরকার। ব্যাপার হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীতে জন্ম নেওয়া এখন অপরাধ নয়, গরিব হয়ে জন্ম নেওয়াও কোনো অপরাধ নয়। কিন্তু আর্থিক জ্ঞান সম্পন্ন হবার পর যদি সেই জ্ঞানকে আপনি আপনার বাস্তব জীবনে কাজে না লাগান এবং যদি নিজের আর্থিক জীবনটাকে সুন্দর করার মানুষে কাজ না করেন, তাহলে এই ট্র্যাপে আপনি সারা জীবন আটকে থাকবেন। এবং মধ্যবিত্তর এই যে ট্র্যাপ, এটা দারুণ এক ট্র্যাপ। এই ট্র্যাপ আপনাকে মুক্ত হতে দিবে না, আপনাকে মুক্তভাবে বসবাস করতে দিবে না। তাই আমার অনুরোধ হচ্ছে, যে 5টা ফিনান্সিয়াল মিস্টেকের কথা আমি বললাম, এই 5টা ফিনান্সিয়াল মিস্টেক চিহ্নিত করুন। আপনি কোনটা করছেন সেটা দেখুন এবং সেটা থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করুন। তাহলে আপনার আর্থিক দুর্গতি কমে আসবে, আপনি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। তবে তার আগে একটা কথা একটু বলি, যে আপনারা বিশেষ করে যারা মিডল ক্লাসে আছেন, আমি যে 4টা বইয়ের কথা বলেছি, দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, দ্য নিটি-গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ, আমি কি এক কাপ কফিও খাবো না, প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই 4টা বই একটু কষ্ট করে পড়ে ফেলবেন। এটা আপনার জীবনকে দারুণভাবে চেঞ্জ করে দিবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।